বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা, গত অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। আসন্ন অর্থবছরের জন্য বাজেটে বড় একটি পরিবর্তনের জায়গা ব্যক্তি পর্যায়ের আয়কর। নতুন নিয়মে প্রাথমিক পর্যায়ে না হলেও যেখান থেকে করযোগ্য আয় শুরু হয় সেখান থেকে করের বোঝা বাড়বে। করমুক্ত আয়সীমা এখন 3,75,000 টাকা, যা আগে 3.5 লাখ ছিল। নারীদের ক্ষেত্রে 4 লাখের জায়গায় 4,25,000 টাকা। তবে এর পর থেকে 1 লাখে যা 5% বা 5,000 টাকা ছিল তার বদলে ট্যাক্স শুরু হচ্ছে 10% হারে। এবং করের ধাপগুলোর পরিবর্তনগুলো এমনভাবে করা হয়েছে যাতে করে আগের চাইতে বেশি হারে কর দিতে হবে আয়করদাতাকে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বাজেটকে গতানুগতিক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ সেলিম রায়হান। আমাদের গতানুগতিক যে বাজেটের কাঠামো তার মধ্যেই কিন্তু চেষ্টা করেছেন ওই জন আকাঙ্ক্ষার কতটুকু রিফ্লেক্ট করা যায়। এবং সেটা করতে গিয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের গত 2 দশকের অথবা গতানুগতিক বাজেটের যে একটা পুঞ্জীভূত সমস্যা যেগুলো, সেই সমস্যাগুলো তো রয়েই গেছে। সেই সমস্যাগুলো বাইরে কিন্তু যাওয়া খুব একটা চায়নি। জিনিসপত্রের দামের দিক দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বা শুল্কের পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্যেরও দামের পরিবর্তন হবে। যেসব জিনিসের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে ওভেন, ব্লেন্ডার মেশিন, এমন হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল ফোন, প্লাস্টিক সামগ্রী, গৃহস্থালী পণ্য, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, সিগারেট, অনলাইনে কেনাকাটা, খেলনা, ব্লেড, সুতা, হার্ডওয়্যার পণ্য, এলপিজি সিলিন্ডার, নির্মাণ সামগ্রী, এমন বেশ অনেক কিছু। আর দাম কমতে পারে সে তালিকায় রয়েছে আইসক্রিম, স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, চিনি, বিদেশি মাছ ও মাংস, বিদেশি পোশাক, জুতো ও স্যান্ডেল, লিথিয়াম ব্যাটারি, এমন অনেক কিছুই। এছাড়া কৃষি খাত, শিল্প খাত, পরিবহন খাত, ঔষধ শিল্প, এমন অনেক ক্ষেত্রেই কর ছাড়ের সুযোগ বাড়ানোর প্রস্তাব থাকছে। শুল্ক কমানো হয়েছে, শুল্ক বাড়ানো হয়েছে, কিন্তু এগুলো আমার কাছে মনে হচ্ছে অনেকটাই অতীতের সরকার যেমন বাজেটে বিভিন্নভাবে এই কর হার বাড়ানো কমাতো, বিশেষ করে রাজস্ব আদায়কে টার্গেট করে। যতটুকু না এটা রাজস্ব আদায়টাই ছিল গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের চেয়ে, এবং সেই জায়গাটাই কিন্তু আমার কাছে এবারও তার থেকে বেশি ব্যতিক্রম মনে হয়নি। কারণ এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে বাজেটের বড় সীমাবদ্ধতাটা হচ্ছে, যেটাকে এক কথায় বলি, সেটা হচ্ছে যে পুরনো কাঠামোর বাইরে বেরোতে না পারা। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জের জায়গা হলেও সব দিক বিবেচনায় সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তির জায়গা তৈরি করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। বাজেট তো দিয়েই দিল সরকার। আপনি নিশ্চয়ই উদ্বিগ্ন হয়ে জানার চেষ্টা করছেন যে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে কিংবা কোন কোন পণ্যের দাম কমে আপনাকে কিছুটা স্বস্তির উপলক্ষ তৈরি করে দেবে। চলুন সেটাই জানার চেষ্টা করি। বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে যেসব পণ্যের শুল্ক আরোপ করা হয় বা বাড়ানো হয় সেগুলোর দাম বেড়ে যায়, যদি না সংশ্লিষ্ট কোম্পানি বাড়তি কর নিজের পকেট থেকে বহন করতে চায়। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার ভিত্তিতেই যেসব পণ্যের দাম বাড়তে পারে তার একটি তালিকার দিকে চোখ দেওয়া যাক। এমএস প্রোডাক্টস যেমন রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী, সুনির্দিষ্ট কর প্রায় 20% বৃদ্ধি করা হয়েছে, যার প্রভাব পড়বে নির্মাণ খাতে। ফলে বাড়তে পারে ভবন নির্মাণের খরচ। নির্মাণ সেবা খাতে ভ্যাট বাড়িয়ে 7.5% থেকে 10% করা হয়েছে, যার ফলে ফ্ল্যাট ও বাড়ি তৈরির সেবার খরচ বেড়ে যেতে পারে। অনলাইনে বিক্রির কমিশন 5% থেকে 15% করা হয়েছে। যারা ই কমার্সে কাজ করেন বা পণ্য বিক্রি করেন তাদের খরচ বাড়বে, ফলে ক্রেতার কাছেও পণ্যের দাম কিছুটা বাড়তে পারে। কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার, শিক্ষা খাতে বা অফিসে ব্যবহারের এইসব কাগজের দাম বাড়তে পারে, 7.5% থেকে 15% করা হয়েছে। প্লাস্টিকের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, হাইজেনিক ও টয়লেট্রিজ সামগ্রী, এইগুলোর উৎপাদন পর্যায়ে ভ্যাট দ্বিগুণ করে 15% করা হয়েছে। ফলে টুথব্রাশ, সাবানদানি, বালতি, প্লাস্টিকের চামচ, থালা ইত্যাদির দাম বাড়তে পারে। কটন সুতা ও কৃত্রিম আঁশ সুনির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা প্রতি কেজি করা হয়েছে।
গার্মেন্টস খাত ও পোশাকের দামে এর প্রভাব পড়তে পারে। ব্লেড দৈনন্দিন ব্যক্তিগত পর্যায়ে ব্যবহৃত হয়, এর ভ্যাট বাড়িয়ে 5 থেকে 7.5% করা হয়েছে। সিগারেট পেপার আমদানির সম্পূরক শুল্ক দ্বিগুণ করে 150 থেকে 300% করা হয়েছে, ফলে সিগারেটের দামও বাড়তে পারে। ওটিটি প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, চরকি, বঙ্গ এইসব সার্ভিসে 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, তাই খরচ বাড়তে পারে ওটিটি সাবস্ক্রিপশনেরও। কিছু পণ্যে ভ্যাট বা শুল্ক বাড়ার পাশাপাশি কিছু পণ্যে কমেছেও, যার কারণে এইসব পণ্যের দাম কমতে পারে বা স্থিতিশীল থাকতে পারে। চলুন জেনে নেই কোথায় কোথায় শুল্ক কমানো হয়েছে। ব্যাংকে আবগারি শুল্ক অব্যাহতি, এখন 1 লক্ষ টাকার বদলে 3 লক্ষ টাকা পর্যন্ত স্থিতির কোনো আবগারি শুল্ক নেই। এটি ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য একটি ভালো খবর। এলএনজি আমদানিতে ভ্যাট মওকুফের প্রভাব বিদ্যুৎ ও গ্যাসের খরচে সামান্য হলেও স্বস্তি দিতে পারে। স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, বল পয়েন্ট পেন স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এগুলোর দাম স্থিতিশীল থাকতে পারে বা কমতেও পারে। 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে, এটির দাম কমতে পারে। আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% প্রস্তাব করা হয়েছে, তাই আইসক্রিমের দাম কিছুটা কমতে পারে। হাসপাতাল বেড, এপিআই ওষুধের কাঁচামাল, মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, ই বাইক, লিথিয়াম ব্যাটারি, ইলেকট্রনিক গাড়ি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের কিছু উপকরণের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কিছু ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে, যা দেশীয় উৎপাদন ও কেনার খরচে ইতিবাচক প্রভাব ফেলবে। বাজেট সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে ফলো করুন বিবিসি বাংলার সোশ্যাল হ্যান্ডেলগুলো এবং ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর চালানো গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হলো। এর আগে গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের কাছে ফরমাল চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনার বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন 3 সদস্যের ট্রাইব্যুনাল বিচারপতিরা। পুরো প্রক্রিয়াটি সরাসরি বাংলাদেশ টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেজে সম্প্রচার করা হয়। আদালত থেকে বিচারের লাইভ টেলিকাস্ট দেশের ইতিহাসে এই প্রথম। 8747 পৃষ্ঠার ফরমাল এ চার্জশিটে মুক্তিযুদ্ধের বায়বীয় চেতনার মাধ্যমে হাসিনা তথা শেখ পরিবারের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ভয়াবহ কাহিনী এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হয়ে ওঠে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার পর ভারতে পলায়নের বর্ণনা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি প্রধান অভিযোগ আনা হয়। সাক্ষী রাখা হয়েছে 81 জনকে। জুলাই গণহত্যায় 1,500 শহীদ আর 2.5 সহস্রাধিক আহতের দায় হাসিনা ও তার সহযোগীদের দেয়া হয়। অভিযোগ 1, 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং এর পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো সংগঠনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না দেয়া এবং ষড়যন্ত্র করার অপরাধ। অভিযোগ 2, আসামি শেখ হাসিনা ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকরের মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। অভিযোগ 3,
উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা ও নির্দেশে 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের অপরাধ ও সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। অভিযোগ 4, উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা ও নির্দেশে সরকারের পুলিশ 5 আগস্ট ঢাকা মহানগরীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত আনাস সহ নিরীহ নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অভিযোগ 5, উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা ও নির্দেশে সরকারের পুলিশ 5 আগস্ট আশুলিয়া থানার সামনে এবং আশপাশের এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর নিরীহ নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মরদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ সংঘটিত হয়। এ ধরনের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার গতকাল আনুষ্ঠানিক চার্জ হাতে পাওয়ার পর শেখ হাসিনা সহ পলাতক আসামিদের আগামী 16 জুন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই দিন আসামিরা হাজির হলে সেদিন থেকেই পরবর্তী আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। আর যদি আসামিরা আত্মপক্ষ সমর্থনে ট্রাইব্যুনালে উপস্থিত না হন, তাহলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিত হিসেবে ঘোষণা করার একটি প্রক্রিয়া থাকবে। সেদিন আদালত সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। গতকাল চিফ প্রসিকিউটর আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে হতাহতদের মাঝে বন্টন করে দেওয়ার আবেদন জানান। ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুর রহমান ফরমাল চার্জশিটে স্বাধীনতা পরবর্তী সময় থেকে ধীরে ধীরে শেখ মুজিব ও তার পরিবারের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ভয়াবহ লিখিত বক্তব্য পাঠ করেন। স্বাধীনতা পরবর্তী 73-এর প্রথম সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোকে হারাতে আওয়ামী লীগের ব্যাপক কারচুপির অভিযোগ করেন তিনি। বিশেষ করে মেজর জলিলকে হারাতে আওয়ামী লীগের ন্যাক্কারজনক কর্মকাণ্ড বাংলার মানুষ আজও ভোলেনি বলে তিনি উল্লেখ করেন। পরবর্তীতে রক্ষী বাহিনী গঠন, তাদের অপকর্মের দায়মুক্তি, 74-এর ভয়াবহ দুর্ভিক্ষ, বাকশাল প্রতিষ্ঠা সহ বিভিন্ন মিডিয়া নিষিদ্ধের মাধ্যমে শেখ মুজিবের স্বৈরশাসক হওয়ার ধারাবাহিক ঘটনার বর্ণনা করেন। ট্রাইব্যুনালের ফরমাল চার্জের বর্ণনায় চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ 71-এর পর থেকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হিসেবে দাবি করে প্রথম থেকেই বায়বীয় এর চেতনাকে ইসলাম বিরোধী হিসেবে প্রতিপন্ন করে। কথায় কথায় প্রতিপক্ষ বিরোধী দলগুলিকে রাজাকার সহ নানা ঘৃণাবাচক উক্তির মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ঘৃণার রাজনীতির মাধ্যমে দেশে বিভাজন প্রচলন করেন। ট্রাইব্যুনালের তদন্তে হাসিনার 4 বরকন্দাজের গ্যাং অফ 4 হয়ে ওঠার কাহিনী উঠে এসেছে। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর পেছনে তাদের ভূমিকা ছিল মুখ্য। কুখ্যাত এই 4 ব্যক্তি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের প্রত্যক্ষ মদদে হাসিনা হয়ে ওঠেন ফ্যাসিস্ট। তাদের পরামর্শে দেশ জুড়ে শেখ মুজিবের মূর্তি তৈরি, মুজিব কর্নার, স্কুল কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছুতেই মুজিব ও শেখ পরিবারের নাম যুক্ত করা হয়। এই রাস্তাই এখন তার ঘরবাড়ি। দক্ষিণ নেপালের সরাহা শহরের পথে ঘাটে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় সে। এখানকার মানুষকে একটুও বিরক্ত করে না। আর এই এলাকায় তার জনপ্রিয়তাও কম নয়। তার রিলস আর ভিডিও সারা বিশ্বেই বেশ ভাইরাল হয়েছে। তাকে সবাই মেঘলি নামেই চেনে। তার আসল বাসস্থান এখানে, সরাহা শহরের পাশে চিতওয়ান ন্যাশনাল পার্কে। এই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মেঘলির মতো 700-র বেশি গন্ডার রয়েছে। 8 বছর আগে এক বন্যায় মেঘলি তার মার কাছ থেকে আলাদা হয়ে যায়। এরপর থেকে এই সংরক্ষণ কেন্দ্রেই পালিত হয়ে আসছে এই পুরুষ গন্ডারটি। কিছুটা বড় হওয়ার পর সংরক্ষণ কেন্দ্রের কর্তৃপক্ষ তাকে বেশ কয়েকবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, কিন্তু প্রতিবারই সে ফিরে আসে সংরক্ষণ কেন্দ্রে।
এই গন্ডার শাবক দুটির গল্প মেঘালয়ের মতোই। গত 2 বছরের মধ্যে তারাও তাদের মায়ের কাছ থেকে আলাদা হয়েছে। এরপর তাদের উদ্ধার করে রাখা হয় এই সংরক্ষণ কেন্দ্রে। এই 3টি গন্ডারের দেখাশোনা করেন লাল বাহাদুর মাতারা। দিনের বেশিরভাগ সময় তিনি তাদের সাথেই কাটান। मैले हेरेको लगभग भइसक्यो 21 दिन जति। त्यो अर्को माइलाले हेरेको चाहिँ 8 दिन जति भयो। बर्दियामा बाटो ठुलै आएको थियो। बाघकै कारणले यहाँ आउँदाखेरि मैले सफा गर्नु पर्थ्यो 1 दिन 5 पटक, त्यो पनि जेठको महिनामा। মানুষের কাছ থেকে এমন ভালোবাসা আর সেবা পেয়ে এই গন্ডারগুলো এখন মানুষের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। Look, they keep on coming out like this where দেখুন, তারা এভাবেই মানুষের অনেক কাছে চলে যায়, স্থানীয়দের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মিশতে থাকে। দেখে মনে হচ্ছে ওই গন্ডারটি ক্যামেরার জন্য পোজও দিচ্ছে। আর তারা কখনো কখনো বেড়া ডিঙিয়ে ওপারেও চলে যায় আর শহরের রাস্তায় হাঁটাহাঁটি করে। ট্যুরিজম ব্যবসার সাথে সংশ্লিষ্টরা অবশ্য এই ঘটনায় বেশ খুশি, কারণ এই গন্ডারগুলোর জন্য আগের চেয়ে বেশি টুরিস্ট আসছে তাদের শহরে। सौराको पर्यटन व्यवसायको लागि पनि सौरामा आएपछि गैडा र मान्छे चाहिँ सँगसँगै बस्छ बाँच्छ भन्ने एउटा चाहिँ सन्देश चाहिँ यसले दिएको छ। हाम्रो स्वदेशी पर्यटकहरू पनि हैन, हाम्रो नेपालकै विभिन्न क्षेत्रको सौरामा गएपछि त ओहो गैडासँग सेल्फी खिच्न पाइन्छ हैन, गैडा मान्छे गाउँमै हिँडेको देख्न पाइन्छ। তবে ট্যুরিজম ব্যবসায়ীরা খুশি হলেও পার্ক কর্তৃপক্ষ বেশ চ্যালেঞ্জের মুখেই পড়ছে। সিনিয়র বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞ অনিল প্রসাই ন্যাশনাল ট্রাস্ট ফর নেচার কনজারভেশনের সাথে গত 15 বছরে অন্তত 20টি গন্ডার উদ্ধার করেছেন। তিনি বলছিলেন, গন্ডার অতি বন্ধুভাবাপন্ন হয়ে পড়লে কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের। मानिसले धेरै माया गरेको कारणले इजी उसले फिडिङ पाएको कारणले, इजी उसले रेस्पेक्ट अथवा लभ पाएको कारणले ऊ चाहिँ मानिसहरूप्रति अथवा होटेलहरूसँग अथवा हामीहरूको वरिपरि बढी एट्र्याक्सन भइरहेछ। हामीले यिनीहरूलाई जति सक्दो बढी हैन वाइल्डिङ गर्ने, कसरी रिवाइल्डिङ गर्ने भन्ने कुरामा हामी लागिरहेछौँ। कति सक्सेस हुन्छ, सक्सेस रेट चाहिँ कमै छ। এই 2 গন্ডার শাবকও চিতওয়ান ন্যাশনাল পার্কের কাছেই বেড়ে উঠেছে। এদেরকে বারবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হলেও প্রতিবারই তারা গ্রামের কাছেই ফিরে আসে। পরে এক পর্যায়ে তাদের পূর্ব নেপালের আরেকটি সংরক্ষিত বনাঞ্চলে রেখে দিয়ে আসা হয়, কিন্তু সেখানেও পুষ্পা আর অঞ্জলি নামের এই 2 গন্ডার প্রতি রাতেই তাদের পরিচিত বনকর্মীর কাছেই ফিরে আসে। আর গন্ডারের সাথে মানুষের সম্পর্ক যখন বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ে তখন মাঝে মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে, যেমনটি ঘটেছে মেঘালয়ের ক্ষেত্রে। মাঝে মধ্যেই সে এভাবে পার্ক থেকে বের হয়ে আসে আর মানুষের ক্ষেতে ঢুকে তাদের ফসল আর সবজি খেয়ে ফেলে, যে কারণে স্থানীয়রা তার উপরে কিছুটা ক্ষুব্ধ। যেরকম বলছিলেন স্থানীয় কৃষক শর্মিলা তারাই, নিয়মিত এমন ঘটনা ঘটায় তিনি কিছুটা বিরক্ত এবং চিন্তিত। खाइदिन्छ नि, अब त्यस्तो दुःख गरेर लगाएको खेती अब खाइदियो भने अब त्यो फल्दैन, अब पलाउने चिज पलाउँदैन। अनि त्यो कहिले त दिउँसो पनि आउँछ, दिउँसै आउने, बेलुका बिहान जतिखेर उसलाई जहाँ हिँड्न मन लाग्छ त्यतिखेर उसलाई के। अनि त्यसपछि तपाईँहरूले के गर्नुहुन्छ? दिउँसो आएर खाएको देख्नुभयो, दिउँसो राति नदेखे पनि दिउँसो देखिने भयो, अनि के गर्नुहुन्छ तपाईँ? अब धप आउने भाग्छ त, अनि के को टेर्ने त्यो टेर्दैन। বন্য গন্ডার কখনো কখনো ন্যাশনাল পার্ক থেকে বের হয়ে মানুষের সাথে সংঘাতেও জড়ায়। এর ফলে কখনো কখনো মানুষ আহত, এমনকি নিহত হওয়ারও ঘটনা ঘটে। মেঘালয়ের ক্ষেত্রে অবশ্য বিষয়টি ভিন্ন। শহুরে এলাকাকে সে অনেকটা তার ঘরই বানিয়ে ফেলেছে। সেখানকার অধিকাংশ মানুষই তাকে আনন্দের সাথে গ্রহণ করে, কিন্তু বন সংরক্ষণ কর্তৃপক্ষের ভয় পার্কে বড় হতে থাকা গন্ডার শাবকদের মধ্যে অন্যগুলো যদি ভবিষ্যতে মেঘালয়ের মতো আচরণ শুরু করে তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। প্রতারণার সময় সত্য বলাটাই একটা বিপ্লবী কাজ। জর্জ অরওয়েল। বাংলাদেশ এখন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ৩৬ জুলাই বিপ্লব কোটি কোটি মানুষের বুকে নতুন আশার জন্ম দিয়েছে। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো স্বৈরাচারী শাসন, গভীর দুর্নীতি
আর বিদেশি নিয়ন্ত্রণের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে দেশ। এই পরিবর্তনের কেন্দ্রে আছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার অন্তর্বর্তী সরকার একটি সুস্পষ্ট মিশন নিয়ে ক্ষমতায় এসেছে। মিশনটা হলো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে শুদ্ধ করা, ন্যায় বিচারকে ফিরিয়ে আনা এবং সত্যিকারের গণতন্ত্রের পথ তৈরি করা। কিন্তু এই মিশন এখন হুমকির মুখে পড়ে গেছে। কিছু রাজনৈতিক দল এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য চাপাচাপি শুরু করেছে। পরিহাসের বিষয় হলো এই দলগুলোই একসময় শেখ হাসিনার অত্যাচারী শাসনে পিষ্ট হয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হবে গণতন্ত্রের স্বার্থেই তারা নির্বাচন দাবি করছে, কিন্তু আরো গভীরভাবে দেখলে বোঝা যাবে আশা নয়, তারা আসলে ভয়ে আছে। 2024 সালে যে বিপ্লব হয়েছে সেটার চূড়ান্ত পরিণতি ঘটেছে 5 আগস্ট। শুধু নির্বাচন এই বিপ্লবের লক্ষ্য ছিল না, এটা ছিল স্বৈরাচারিতা, দুর্নীতি আর রাজনৈতিক দুর্বৃত্তের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান। বাংলাদেশের জনগণ একটা নতুন সূচনা দেখতে চেয়েছে। তারা নিরপেক্ষতা, ন্যায় বিচার এবং সত্যিকারের মুক্তি চেয়েছে। পুরনো ভাঙা ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য তারা বিক্ষোভ করেনি। দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনূসের সরকারকে আনা হয়নি, শাসন ব্যবস্থার ক্ষত সারানোর জন্য তাকে আনা হয়েছে। জনগণ চেয়েছে যেন এই সরকার এই প্রতিষ্ঠানগুলো পরিশুদ্ধ করে, পুলিশ ও আদালতের নিরপেক্ষতা ফিরিয়ে আনে, ভোটারদের ভয়ভীতি দূর করে এবং নাগরিক অধিকার ফিরিয়ে দেয়। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন তোলা যায়, আছে কিছু শঙ্কাও। 1. নিরাপত্তা ইস্যু। কিছু এলাকায় এখনো সহিংসতা রয়েছে, বহু অপরাধী চক্র সেখানে সক্রিয় হয়েছে। পুলিশ এখনো পুরোপুরি নিরপেক্ষ হয়নি। আইন প্রয়োগ সংস্থায় বড় ধরনের পরিবর্তন না হলে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন অসম্ভব। 2. ভঙ্গুর প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ এখনো পুনর্গঠনের ভেতর দিয়ে যাচ্ছে। এগুলো পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে নির্বাচন করতে গেলে আরেকটি ত্রুটিপূর্ণ ফলাফল পাওয়া যাবে। 3. ভোটার তালিকা সমস্যা। ভোটার তালিকায় বহু ভুয়া ভোটার, বাদ পড়া নাম এবং আইডি কার্ডের সমস্যা পাওয়া গেছে। তালিকা পুরোপুরি যাচাই এবং আপডেটের কাজ চলছে এখন, কিন্তু সেটা শেষ হতেও সময় লাগবে। 4. ভোটারদের ভয়। বহু ভোটার, বিশেষ করে নারী ও তরুণ ভোটাররা এখনো ভোট নিয়ে ভয়ে আছে। দীর্ঘ একটা সময় ধরে তারা ভোট কেন্দ্রিক হুমকি আর সহিংসতা দেখে এসেছেন। রাতারাতি সেই আস্থা ফিরে আসা কঠিন। 5. প্রবাসী কণ্ঠস্বর। বহু রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক এখনো দেশের বাইরে আছেন। অবাধ নির্বাচন করতে হলে তাদের অবশ্যই দেশে ফিরে ভোটে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। 6. বিদেশি চাপ। এমন লক্ষণ দেখা যাচ্ছে বিদেশি শক্তি, বিশেষ করে ভারত, দ্রুত নির্বাচন দেখতে চাচ্ছে যাতে তাদের স্বার্থ রক্ষিত হয়। তাদের সময়সীমা মেনে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া উচিত হবে না। বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে তাড়াহুড়োর নির্বাচন থেকে সাধারণ স্বৈরশাসকের জন্ম হয়। ভুয়া ভোটার, গোপন চুক্তি এবং জোর করে ভোটের ফল বদলে দেওয়ার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত শক্তি ক্ষমতায় টিকে থাকে। এখন তাড়াহুড়া করলে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার ঝুঁকি থেকে যাবে। জর্জ সান্তায়ানা একবার বলেছিলেন, যারা অতীত মনে রাখে না তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকে, কিন্তু জনগণ মনে রাখে। তারা নির্বাচনী প্রচারণা, পক্ষপাতদুষ্ট আদালত, মধ্যরাতের ধরপাকড় এবং ক্ষমতার সীমাহীন অপব্যবহার সব মনে রাখে। সেই একই পুরনো আবর্জনার মধ্যে ফিরে যাওয়ার জন্য 2024-এর লড়াই তারা করেনি। আরেকটি বড় সমস্যার কারণ হলো যে সময়টায় নির্বাচনের দাবি জানানো হচ্ছে সেটা প্রায় একই সময় নির্বাচনের দাবি আরো যাদের কাছ থেকে শোনা গেছে তারা হলো ভারত সরকার, ভারতের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী এবং একটি প্রধান রাজনৈতিক দল। এটাকে কাকতালীয় ঘটনা মনে করাটা শক্ত। মনে হচ্ছে সংস্কার এজেন্ডাকে থামানোর জন্য একটা সমন্বিত পরিকল্পনা যেন শুরু করেছে। ভারত বহুকাল ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে। শেখ হাসিনার অধীনে ভারত বহু সুবিধা পেয়েছে, বন্দর ব্যবহারের সুবিধা, বাণিজ্য চুক্তি, জ্বালানি প্রকল্প, এমনকি বাংলাদেশি বিভিন্ন সংস্থা থেকে সাহায্য পর্যন্ত পেয়েছে তারা। কিন্তু জুলাই বিপ্লব সেই হিসাবটা বদলে দিয়েছে। এখন ভারত ভয় পাচ্ছে তাদের নিয়ন্ত্রণটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। আগাম নির্বাচনের জন্য চাপ দিয়ে ভারত হয়তো পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে পারে, অথবা এমন কোনো নতুন দলকে তারা ক্ষমতায় দেখতে চাইবে যারা তাদের স্বার্থ রক্ষা করবে। এতে ভারতের যেসব লাভ হবে: 1. অন্যায় তিস্তা চুক্তি বজায় থাকবে। 2. একতরফা বাণিজ্য চালু থাকবে। 3. বড় প্রকল্পগুলোর জন্য তারা চাপ দিবে যেগুলো শুধু ভারতীয় কোম্পানিকে সুবিধা দিবে।
সংস্কারের আগে যদি নির্বাচন হয় তাহলে সেটা হবে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসকে শুধু ক্ষমতার জন্য দায়িত্ব দেওয়া হয়নি, তাকে গণতন্ত্র পুনর্বহালের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি নির্বাচন তাড়াহুড়া হয় তাহলে 1. নির্বাচন কমিশন আগের মতোই ভঙ্গুর থাকবে, 2. পুরনো রাজনৈতিক দলগুলো বিদ্যমান ব্যবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, 3. দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী মানুষ আবার ক্ষমতায় ফিরে আসবে। জর্জ অরওয়েল বলেছেন, মানুষকে ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের ইতিহাসের উপলব্ধি অস্বীকার করা এবং সেটাকে নিশ্চিহ্ন করে দেয়া। জুলাই বিপ্লব থেকে আমরা যা কিছু শিখেছি, তড়িঘড়ি নির্বাচন করা হলে তার সবকিছুই মুছে যাবে। ডক্টর ইউনূস সরকার এই ব্যবস্থা ঠিক করার চেষ্টা করছে। শুধু যে বাংলাদেশের একটা গোষ্ঠী তাদের বিরোধিতা করছে তা নয়, ভারতের মিডিয়াও তাদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। এই প্রচারণায় নেতৃত্ব দিচ্ছে ভারতের সংবাদ চ্যানেলগুলো, যারা মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গদি মিডিয়া নামেও পরিচিতি পেয়েছে তারা। টাইমস নাও, রিপাবলিক বাংলা, জি নিউজ এবং অপই ইন্ডিয়ার মতো চ্যানেলগুলো অন্তর্বর্তী সরকার নিয়ে রীতিমতো নির্লজ্জ মিথ্যা ছড়াচ্ছে। তারা এই সরকারকে চরমপন্থীদের ফ্রন্ট আখ্যা দিয়েছে, বলেছে তারা বৈশ্বিক কূটনীতিতে দুর্বল, তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবেও তুলে ধরেছে তারা। তাদের এসব দাবির পক্ষে একটি প্রমাণও নেই। বাস্তবতা হলো, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো বহু আন্তর্জাতিক ফোরাম বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেছে। ভারতীয় মিডিয়া সত্যিকারের অগ্রগতিগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমর্থন, সীমান্ত হত্যার মাত্রা হ্রাস, বিচার ব্যবস্থার উন্নতি এবং রপ্তানি বৃদ্ধি। এগুলো এড়িয়ে তারা গুজব ছড়িয়ে মানুষকে ভয় দেখানোর খেলায় নেমেছে। ভারতীয় মিডিয়া কেন এসব করছে? কারণ ভারত অস্বস্তিতে আছে। আগের সরকার তাদের স্বার্থ রক্ষা করত, কিন্তু ডক্টর ইউনূসের সরকার কাজ করছেন ভিন্নভাবে। তিনি পক্ষপাত দুষ্ট জ্বালানি চুক্তিগুলো পুনর্পর্যালোচনা করছেন, একতরফা ট্রানজিট চুক্তিগুলো স্থগিত করেছেন, সার্ককে আবার সমতার ভিত্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ভারত এতে অস্বস্তিতে পড়ে গেছে। তাদের মিডিয়া তাই বিভ্রান্তি আর ভয় ছড়াতে মাঠে নেমেছে। তারা যেসব মিথ্যা ছড়াচ্ছে তার মধ্যে রয়েছে চরমপন্থীদের সঙ্গে সরকারের সম্পর্কের মিথ্যা ভিত্তিহীন দাবি, ইউনূসের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন, সেনাবাহিনীতে অস্থিরতা, ভুয়া খবর এবং পশ্চিমা দেশগুলোর বাংলাদেশের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের মিথ্যা প্রচারণা। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার বাংলাদেশের সংস্কারের ব্যাপারে সুস্পষ্ট সমর্থন দিয়েছে। এটিকে শুধু খারাপ রিপোর্টিং বললে ভুল হবে। এটা হলো প্রকাশ্যে মিডিয়া যুদ্ধ। বাংলাদেশকে অবশ্য সত্য দিয়ে জবাব দিতে হবে। সরকারকে বৈশ্বিক মিডিয়া এবং ফ্যাক্ট চেকিং গ্রুপগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এ ধরনের মিথ্যা প্রচারণাকে চিহ্নিত করে সেগুলোর মোকাবেলা করার জন্য নতুন ডিজিটাল ডিপ্লোম্যাসি ইউনিট গড়ে তোলা যেতে পারে। বিশ্বকে অবশ্যই দেখাতে হবে বাংলাদেশ ভেঙে পড়েনি, বরং তাদের উত্থান ঘটছে। আর এই উত্থানের কারণে যেসব শক্তি হুমকি অনুভব করছে তারা একসময় এই দেশটাকে নিয়ন্ত্রণ করত। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এমন কোনো পরিস্থিতিতে ঠেলে দেওয়া উচিত নয় যেখানে তারা সংস্কারমূলক এজেন্ডা থেকে পিছিয়ে যেতে বাধ্য হন। বাংলাদেশ চায় একটি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই গণতান্ত্রিক ভিত্তি। এর জন্য প্রয়োজন নাগরিক শিক্ষার সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জনগণের বিশ্বাস পুনরুদ্ধার। সংবিধান ও প্রতিষ্ঠানের সংস্কার না করেই শুধু রাজনৈতিক দলগুলোর তুষ্টির জন্য নির্বাচন আয়োজন করা মানে হবে জুলাই বিপ্লবের অগ্রগতিকে উল্টে দেয়া। গণতন্ত্র কোনো দিনপঞ্জির তারিখ নয়, এটি একটি প্রক্রিয়া যা ধৈর্য, সততা এবং কাঠামোগত ভিত্তির উপর দাঁড়িয়ে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ 15 বছর ধরে স্বৈরতান্ত্রিক শাসন ও গণতন্ত্রের অবক্ষয়ের শিকার হয়েছে। গণতন্ত্র বিপ্লব করেছে যেন তারা সেই পুরনো চক্রে আবার ফিরে না যায়। সুতরাং কয়েক মাস অপেক্ষা করা কোনো বোঝা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের বিনিয়োগ। জুলাই বিপ্লবের অর্জন টিকিয়ে রাখতে হলে অন্তর্বর্তী সরকারকে একটি দায়িত্বশীল এবং স্বচ্ছ নির্বাচনী রোডম্যাপ প্রণয়ন করতে হবে। এই রোডম্যাপের অংশ হিসেবে জানুয়ারি থেকে জুন 2026 সালের যে কোনো একটি নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া উচিত। সঙ্গে থাকবে সুস্পষ্ট একটি সংস্কার চেকলিস্ট। এই চেকলিস্টে অন্তর্ভুক্ত থাকবে ইতোমধ্যে যেসব খাতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে সেগুলো। বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচনী স্বচ্ছতা, মত প্রকাশের স্বাধীনতা ও পুলিশি জবাবদিহিতার মতো গণতন্ত্রের মৌলিক স্তম্ভ। শুধু তখনই নির্বাচন তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করবে, ক্ষমতা হস্তান্তর নয়, বরং একটি নতুন গণতান্ত্রিক যুগকে বৈধতা দেয়া যা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং
বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি দিয়ে বলা যায়, মুক্তির কোনো সহজ পথ নেই, কিন্তু এ পথেই ভবিষ্যতের আলো নিহিত। বাংলাদেশের জনগণের জন্য এবং একটি ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এ পথেই এগিয়ে যেতে হবে। বাংলাদেশে শুধু একটি নির্বাচন হলেই হবে না, এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হতে হবে। এজন্য সময় লাগবে। গণতন্ত্র নির্মাণ মানে কোনো দিন তারিখ বেঁধে দেয়া নয়, এজন্য একটা একটা করে ইট গাঁথতে হয়। বিশ্বকে অবশ্যই এই যাত্রাকে সমর্থন দিতে হবে। দ্রুত ভোটের জন্য চাপ না দিয়ে বৈশ্বিক অংশীদারদের উচিত সংস্কারকে সমর্থন দেয়া। সত্যিকারের গণতন্ত্রের জন্য জনগণ 50 বছর অপেক্ষা করেছে। টেকসই পরিবর্তনের জন্য আরো 12 থেকে 18 মাস অপেক্ষা করা খুবই সামান্য বিষয়। ডক্টর ইউনূস আশা নিয়ে এসেছেন। আশাকে রক্ষা করার জন্য ভোটের আগে অবশ্যই সংস্কার হতে হবে। নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে অর্থপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরাপদ হতে হবে। তখনই শুধু প্রতিটি ভোট মূল্যবান হয়ে উঠবে। আব্রাহাম লিঙ্কন একদা বলেছিলেন, ব্যালট বুলেটের চেয়েও শক্তিশালী। কিন্তু সেটা শুধু তখনই সম্ভব যখন স্বাধীনভাবে সুষ্ঠু ব্যবস্থা আর আস্থার মধ্যে প্রয়োগ করা হয়। জুলাই বিপ্লব থেকে যে অর্জন, সেটাকে যেন আমরা ধ্বংস না করি। এই বিপ্লব যে কাজটা শুরু করেছিল, আসুন সেটাকে আমরা শেষ করি। রাশিয়ার 4টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করার দাবি করেছে ইউক্রেন। তারা বলছে এই হামলায় রাশিয়ার 40টি বোমারু বিমান বা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এই হামলায় একসাথে 117টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন। Загалом в операції було використано 117 дронів і відповідна кількість операторів дронів працювали. Вражено 34% стратегічних носіїв крилатих ракет на аеродромах базування. Діяли наші люди на території різних російських регіонів. ইউক্রেনের প্রেসিডেন্ট তার বক্তব্যে দাবি করেছেন 1.5 বছর ধরে ইউক্রেন এই হামলার পরিকল্পনা করছিল। সিক্রেট সার্ভিস অব ইউক্রেন এসবিইউ সূত্র জানিয়েছে, কাঠের ভ্রাম্যমাণ কেবিনে গোপনে ড্রোন রেখে সেগুলোকে বিমান ঘাঁটির কাছে নিয়ে সময় মতো আঘাত হানতে এই সময় লেগেছে। এসবিইউ সূত্র বলছে, তারা প্রথমে এফপিডি ড্রোন রাশিয়ার ভেতরে নিয়ে গেছে, এরপর সেগুলো ভ্রাম্যমাণ কাঠের কেবিনের ছাদের সাথে করেছে, পরে সেগুলোকে কার্গোতে স্থাপন করা হয়েছে। সবশেষে রিমোটের সাহায্যে ছাদ খুলে যথাসময়ে ড্রোনগুলো হামলা চালিয়েছে রাশিয়ার বোমারু বিমানের উপরে। এসবিইউ ধারণা প্রকাশ করেছে, হামলায় রাশিয়ার কৌশলগত বিমান পরিবহনের প্রায় $7 বিলিয়ন ক্ষতি হয়েছে। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। এসবিইউ সূত্র বলছে, যেসব যুদ্ধবিমানে হামলা হয়েছে তার মধ্যে পরমাণু সক্ষমতা থাকা TU-95, TU-22M3 ও A-50 বোমারু বিমান রয়েছে। ইউক্রেনের করা হামলার বিষয়টি স্বীকার করেছে রাশিয়াও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, তাদের 5টি অঞ্চলে হামলা হয়েছে। তারা দাবি করেছে কয়েকটি অঞ্চলের হামলা প্রতিহত করা হয়েছে এবং হামলাকারীদের কয়েকজনকে আটকও করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে রাশিয়ায় এই হামলা চলার দিন ইউক্রেনেও হামলা হয়েছে বলে বলছে ইউক্রেনের কর্তৃপক্ষ। ইউক্রেনের স্থলবাহিনী বলছে, ইউক্রেনের কয়েকটি এলাকায় 472টি ড্রোন ও 7টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলা চালানো হয়েছে। এছাড়া অন্য আরেকটি মিসাইল হামলায় তাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে 12 জন মারা গেছে বলেও দাবি করছে তারা। এই হামলা ও পাল্টা হামলার ঘটনা এমন সময় হলো যখন দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় যোগ দিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তুরস্কের ইস্তাম্বুলে সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার এই শান্তি আলোচনা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন তাদের পরিকল্পনা মাফিকই আলোচনার আগেই রাশিয়ার যুদ্ধবিমানে হামলা করেছে। আলোচনার আগে রাশিয়ায় হামলা করে নিজেদের সক্ষমতা সম্পর্কে রাশিয়াকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু হলেও বিশ্লেষকরা মনে করছেন এই আলোচনা থেকে খুব একটা ইতিবাচক কোনো ফল আসবে না। Here in Istanbul, few people are expecting a breakthrough because Russia and Ukraine remain far apart in these negotiations. Ukraine has demanded an unconditional ceasefire in these talks, which has been rejected by Russia. The Ukrainians say that Russia is not really interested in pausing the conflict, in ending the war. And Ukrainian officials also say that there have been indications that Russia is planning a summer offensive to try to seize even more Ukrainian territory. ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর 3 বছরের মধ্যে এবারের ড্রোন হামলাই রাশিয়ার বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় ও পরিকল্পিত আক্রমণ।
সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।